যে সুবিধা প্রদান কর্মসূচি, সেই কর্মসূচিকে সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল চেয়ারপারসন সিপাহীজলা পরিষদের শ্রীমতী সুপ্রিয়া দাস দত্তা মহোদয়া। উনি ওনার বক্তব্য আপনাদের সামনে এবং আমাদের সামনে রেখেছেন। একটু আগে আমাদের সামনে যিনি বক্তব্য রাখলেন, আজকে ওনার জন্মদিন এবং বিস্তারিতভাবে উনি বলেছেন, এবং ওনার এই জন্মদিন এত সুন্দরভাবে পালন করার যে নতুন একটা অভিনব চেষ্টা, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দেব। সবার পরিচিত মুখ শ্রী কিশোর বর্মন, এই এলাকার জনপ্রিয় বিধায়ক। শ্রী স্বপন কুমার দাস, চেয়ারম্যান নলচর পঞ্চায়েত সমিতি, উনিও ওনার বক্তব্য এখানে আমাদের সামনে রেখেছেন। শ্রীমতী রীনা দেবনাথ, ভাইস চেয়ারপারসন নলচর পঞ্চায়েত সমিতি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী দেবব্রত ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী, এবং এখানে উপস্থিত আছেন শ্রী সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ডিএম কালেক্টর, শ্রী ভগতী জগদীশ্বর রেড্ডি, এসপি সিপাহীজলার, শ্রী শিবু পাল, বিশিষ্ট সমাজসেবী, এবং শ্রী সুরজিৎ পাল, বিডিও নলচর, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমি এখানে দেখতে পাচ্ছি, এবং এই এলাকার মা ও বোনেরা এবং যারা আজকে বেনিফিশিয়ারি এখানে উপস্থিত হয়েছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য। এখানে বিস্তারিত আলোচনা রেখেছেন আমার পূর্ববর্তী বক্তারা, যে রাজ্য সরকারের যে মূল অভিমুখ সেটা হচ্ছে গ্রামীণ জনগণের সার্বিক বিকাশ, তাদের উন্নয়নে আমাদের মেইন যে আমাদের এজেন্ডা সেটা হচ্ছে তাদের উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার যে মান তার উন্নয়ন করা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং এটাকে সামনে রেখে আমরা কেন্দ্রের যেসব বেনিফিশিয়ারি স্কিম আছে, আমাদের রাজ্যের যে বেনিফিশিয়ারি স্কিম আছে, সেগুলো কিভাবে রূপায়ণ করা যায়। আপনারা সবাই জানেন যে প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যক্রম নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর যে জন্মদিন নিয়ে, সেটা আমরা শুরুয়াত করি। এই নিয়ে দুবার হলো 2.0, অর্থাৎ সমস্ত স্কিম যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা সমস্ত স্কিমগুলো পৌঁছে দিতে পারি, তার একটা ঝলক এখানেও আমরা দেখতে পেলাম। দেখলাম যে এবার এখানে এসটি এসসি সার্টিফিকেট, পিআরটিসি সার্টিফিকেট এবং অন্যান্য বিভিন্ন যে সার্টিফিকেট, যেটা অফিসে গিয়ে হয়রানি হতে হয়, বারবার যেতে হয়, সেই ব্যবস্থা আজকে এখানে তারও ব্যবস্থা এখানে রেখেছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে এই সুখবরটা আপনারা পেয়েছেন যে কিছুদিন আগে আমাদের রাজ্যের যে বিকাশ তার স্বীকৃতি হিসাবে জাতীয় স্তরে 7টি বিষয়ে সম্মানজনক জাতীয় পঞ্চায়েত পুরস্কার নিঃসন্দেহে আমাদের রাজ্যের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। আমাদের অফিসাররা গেছেন, আমাদের রাষ্ট্রপতিজি ওনাদেরকে সেই পুরস্কার দিয়ে ওনাদেরকে সম্মানিত করবেন, এবং আমাদের সরকার যে সুশাসনের যে আমরা কর্মকাণ্ড চালাচ্ছি সেটাও কিন্তু একটা নিঃসন্দেহে একটা উদাহরণ আপনারা বলতে পারেন। আমাদের গোমতী জেলা শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি লাভ করেছে 9টি এলএসডিজি থিমের উপর। আর এটা দক্ষিণ মনোবঙ্কল ভিলেজ কমিটি, যেখানে পঞ্চায়েত যে তার যে ডেভেলপমেন্ট সেই ক্ষেত্রে শ্রেষ্ঠ পঞ্চায়েত হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে একের পর এক বিভিন্ন জায়গায় বিভিন্ন যেসব আমাদের ডিপার্টমেন্ট আছে জাতীয় স্তরে আমরা পুরস্কৃত হচ্ছি। আজকে এই যে আমাদের গ্রামীণ স্তরে এই সফলতা আমরা পেয়েছি, এর জন্য আমি পঞ্চায়েত দপ্তর এবং গ্রামীণ স্বশাসিত যে সংস্থা তাদের একমাত্র কঠোর পরিশ্রম ও দায়বদ্ধতার কারণেই আজকে কিন্তু এটা সম্ভব হয়েছে। এটা আগামী দিন এই ধারাবাহিকতাকে সামনে রেখে আমাদের
সরকার এবং জনসাধারণকে নিয়ে আমরা সামনের দিকে যাব, সেটা আমি বলতে চাই। উন্নয়ন আমরা জানি অন্তহীন, স্কাই ইজ দ্য লিমিট, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি মানেই আমরা উন্নয়ন। আমাদের সরকার সবসময় উন্নয়নের চেষ্টা করে এবং নতুন নতুন যেসব সৃষ্টিশীল উদ্ভাবনী যে ভাবনা, সেটাকে সামনে রেখে এবং আমাদের যে এলাকার বিভিন্ন যে সম্পদ, সেই সম্পদকে ব্যবহার করে আমরা গ্রামীণ অর্থনীতির যে উন্নয়ন ও স্বনির্ভরতার বিষয়টিকে প্রাধান্য আমরা দিয়ে থাকি এবং সেই দিকে আমরা চলছি। আজকে ত্রিপুরা রাজ্যের আমরা সবাই জানি যে রাবার, বাঁশ, বেত, আগর গাছ, আনারস ইত্যাদি হর্টিকালচারের সমস্ত প্রোডাক্টস থেকে শুরু করে সেই দ্রব্যকে ব্যবহার করে আমরা আমাদের যে জিএসডিপি সেটাকে বাড়াতে হবে। আমরা এখন অনেক রাজ্যের থেকে আমাদের যে আর্থিক অবস্থা, এখানে জিএসডিপির মান অনেক হায়ার র্যাঙ্কে আমাদের আছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার দূরদর্শিতার কারণে। আমি একটা জিনিস আপনাদের সামনে আজকে বলতে চাই যে নলছড়া আমি আগেও এসেছিলাম, কিন্তু এইবার একটু অন্য রকমের আমি একটা তার মিউজিক আমি এখানে দেখতে পেলাম যে এত লোক এখানে এসছে, যেটা আমাদের মাননীয় বিধায়ক বলার চেষ্টা করেছেন যে সত্যিই আমি এর জন্য এই নলছড়বাসীকে আমি ধন্যবাদ দেব যে আপনারা প্রায় 2টোর থেকে আমি শুনলাম 2টোর থেকে আপনারা এখানে বসে আছেন। এর আগেও আমি অনেকবার এসেছি এখানে, কিন্তু এই ধরনের যে প্রোগ্রাম আমি এর আগে আমি দেখতে পারিনি। আমরা ত্রিপুরা সরকারে আপনাদের দ্বারা আমাদের বিধায়কের যে সংখ্যা গরিষ্ঠতার কারণে আমরা সরকারে এসেছি। আমরা সরকারে আছি মানুষের জন্যই আমরা সরকারে আছি। আগের আমরা সরকার দেখতাম যে সমাধানের না করে এটা বিশৃঙ্খলতা সৃষ্টি করে সেখানে তারা সরকারে থাকতো, আর আমাদের সরকার চেষ্টা করে যে সমাধানের মাধ্যমে মানুষ এবং তার সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যাকে সমাধানের মাধ্যমে আমরা সরকারে থাকতে চাই। এখানে চাকরির বিষয়ে যদি আমি কথা বলি, এখন পর্যন্ত প্রায় 13,000-এর উপরে আমাদের সরকারি চাকরি, ডাইরেক্টলি সরকারি চাকরি আমাদের ত্রিপুরা সরকার দিয়েছে। আমরা জবের থেকে এসেছি, তবু অনেকে বলে, নিন্দুকরা প্রায়ই বলে যে চাকরি নেই, চাকরি নেই। আর যেটা কন্ট্রাকচুয়ালে তো বলে লাভ নেই, কত চাকরি আমরা দিয়েছি তার হিসাব নেই। এর মধ্যেও আমরা কিছুদিন, গত 2-3 দিন আগে আমাদের যে এই মন্ত্রিসভার যে ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর মধ্যে সেখানে প্রায় 6,066 জন আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর মধ্যে আমরা নেব, সেটাও আমরা আমাদের ক্যাবিনেট আমরা ডিসিশন নিয়েছি। গতকাল যখন আমাদের ডিএম সাহেব বলেছিলেন যে প্রায় 4 ঘন্টা সময় ধরে 2টো ডিস্ট্রিক্টের যারা বিধায়ক বিধায়িকারা আছেন তাদেরকে নিয়ে আমি বসেছিলাম, যে কারণ অনেক সময় কি হয় যে বিধায়ক বিধায়িকারা কিছু বলছেন, আবার সেটা যদি অফিসারদের দেই এর মধ্যে একটা গ্যাপ হয়ে যায়। তো সেই জায়গায় আমি ওনাদেরকে বসালাম, পর্যায়ক্রমে অন্যান্য যে ডিস্ট্রিক্ট আছে সেখানকারও বিধায়ক বিধায়িকাদের নিয়ে বসবো আমি। তো অনেক বিষয় যেটা অনেকটা গ্যাপ, সেটা কিন্তু সেই গ্যাপটা কিন্তু অনেকটা কমে গেছে। আমি আশা করি এতে করে যে জমিন যে বাস্তব ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যা অনেকটা সমাধান হবে। সেখানে আমাদের নলছড়ের বিধায়ক উনি দাবি রেখেছেন যে এখানে একটা ওনার অনেকগুলো দাবি উনি এখানে রেখেছেন। তো এতে সুবিধা হয়েছে, যারা আধিকারিকরা আছেন সেখানে আমি বলেছি যে আপনারা নোট ডাউন করুন এবং যথাসাধ্য চেষ্টা করবেন ওনার যে সমস্যাগুলো আছে, যা যা উনি চাইছেন, এবং সেটা উনি চাইছেন না, উনি বুঝতে পারছেন মানুষের এখানে যেসব সমস্যা, সেই সমস্যাগুলোই সবার আমার সামনে রেখেছেন। আমি আশা করি সেগুলো নিশ্চয়ই আমরা হবে। শুধু তাই না, এর মধ্যে আমাদের যে জেআরবিটির যে অলরেডি নোটিফাইড হয়ে গেছে, আরো টিচার প্রায় 1,500 টিচার আমরা এর মধ্যে আমরা নেব। আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা,
এবং এত বড় যোজনা সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয়, যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 5,000 টাকা 5 লাখ টাকা করে প্রতি যারা ফ্যামিলি আছে তাদেরকে দেওয়ার ব্যবস্থা, সেটা পৃথিবীর কোথাও হয়নি। কিন্তু তার একটা ক্যাপিং আছে, যে এই ব্যক্তিরা খালি ওই ধরনের ফ্যামিলি খালি ক্যাপিং এর কারণে ওই ফ্যামিলিরাই পাবে। তো একমাত্র ত্রিপুরাই আছে একমাত্র রাজ্য যেখানে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা যখন একই ধাঁচে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার যে ক্রাইটেরিয়া আছে সেই ধাঁচে কিন্তু আমরাও এখানে আমরা শুরু করি। এবং এতে করে ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ এখানে যারাই উপস্থিত আছেন আজকে এই যে ইন্স্যুরেন্সের স্বাস্থ্য ইন্স্যুরেন্স সেটা কিন্তু কাভারেজে আছে। আমরা এর মধ্যেই আপনারা দেখেছেন যে অনেক যারা আমাদের পেশেন্টরা বোম্বেতে যায়, গিয়ে ওখানে থাকার অসুবিধা হয় ওদের। মুম্বাইয়ে আমি গেলাম, মুম্বাইয়ে কিছুদিন আগে, সেখানে আমরা একটা জমি নিয়েছি সেখানে, এবং কিভাবে ঘর তৈরি করবে, কতটা রুম হবে, সমস্ত এত সুন্দরভাবে আমরা চেষ্টা করছি। সেখানেও এর মধ্যেই সেখানে বিল্ডিং তৈরি হবে। সিমিলারলি দিল্লিতেও গেলে আমাদের রুমের খুব সমস্যা হয়, সেখানেও আমরা একটা জায়গা দ্বারকাতে নিয়েছি, সেখানেও আমি ফিজিক্যালি আমি সেখানে গেছি। তারও একটা মানে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে সেখানেও বিল্ডিং তৈরি হচ্ছে। এতে করে আমাদের যারা ত্রিপুরার লোকরা যখন দিল্লিতে যাবে সেখানে তার সুযোগ সুবিধা হবে। আমরা চেষ্টা করছি বেঙ্গালুরু এই ধরনের ত্রিপুরা ভবন তৈরি করার, চেন্নাইও অলরেডি কথা বলেছি সেখানেও করার। অর্থাৎ মানুষের যে সমস্যা সেই সমস্যার যে আমি যেটা বললাম যে সমাধান করার লক্ষ্যে আমরা কাজ করি। বেনিফিশিয়ারি তো আছেই। প্রধানমন্ত্রীর যদি আমরা কথা বলি, যাদের কথা কেউ কোনোদিন ভাবেনি প্রধানমন্ত্রী, সেই তাদের জন্য উনি ভাবেন। বিশ্বকর্মা যোজনা, বিশ্বকর্মা পুজোর সময় উনি সেটা শুরু করেন। প্রায় 13,000 কোটি টাকার সেই প্রকল্প, 18 শ্রেণীর লোকদের কথা ভেবে উনি সেই কাজটা শুরু করেছেন। সোশ্যাল পেনশন আগে 1,000 টাকা দেওয়া হতো, সেই জায়গায় আমরা 2,000 টাকা করেছি। 29 মাসে, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর 29 মাসে আমি 27% ডিএ সরকারি কর্মচারীদের দিয়েছি। 3% আগে আমার মুখ্যমন্ত্রী ছিল, আমাদের সরকার আসার সময় 3% দিয়েছে। 30% আমরা ডিএ এই সরকারি কর্মচারীদের দিয়েছি। আপনারা একটা ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন আমাদের ছেলে মেয়েরা মণিপুরে আটকে গিয়েছিল, সেখানে গার্জিয়ানরা আমার কাছে এসে বারবার বলছিল আমাদের ছেলে মেয়েদের অবস্থা খুব খারাপ, মণিপুরের একদম একিউট কন্ডিশনে। রাত্রি 12টার সময় আমি এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বলে সেখানে এয়ারক্রাফট পাঠালাম। অক্ষত অবস্থায় ত্রিপুরা সরকারের মানে অর্থ দিয়ে তাদেরকে সবাইকে আমরা ফিরিয়ে এনেছি। অর্থাৎ যখন যে প্রবলেম হবে সেই প্রবলেমের সলভ করাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এবং আমাদের সরকার সেই কাজটা আমি করি। আমি একটা উদাহরণ দিলাম আপনাদের এই সিপাহী জলারে একটা ঘটনা আমি বলি। কিছুদিন আগে এক ভদ্রলোক আমার কাছে গিয়েছিল, আজ থেকে প্রায় 20-25 দিন আগে বা 1 মাস হবে। কি ব্যাপার বলে, আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে বলে, আমি তো এফআইআরও করেছি। তো বলে যেখানে যাই, যাওয়ার পরে খুঁজে পাই না। আমি এখানে এসপি বাহাদুর আছেন, এখানে এসপি ওনাকে ফোন করলাম। ইমিডিয়েটলি 24 আওয়ার্সের মধ্যে আমি চাই, এবং পরের দিনই দেখা গেল চলে এলো মেয়ে। তো এই যে আমাদের সরকারের, আমরা যেটা বলি যে কোনো জায়গায় কোনো সমস্যা যদি হয় সমাধান আমরা যেভাবে করি, কয়েকটা উদাহরণ আপনাদের দিলাম। আপনারা এর মধ্যে দেখেছেন কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়। স্বাস্থ্য ক্ষেত্রে ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট হবে সেটা কোনোদিন আমি তো ভাবিনি, অনেক লোকই হয়তো ভাবেনি। কিডনি ট্রান্সপ্লান্ট 2বারে আমরা 2জন ব্যক্তির অলরেডি ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট হলো, এবং একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা প্রয়োজন। বিনা পয়সায় আমরা সেখানে
এই দুজন ব্যক্তির আমরা বিনা পয়সায় ত্রিপুরা সরকারের সাহায্যে তাদেরকে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করলাম, এবং দুজনেই খুব ভালো আছেন। যিনি দিয়েছেন এবং যাদের থেকে নেওয়া হয়েছে তারাও ভালো আছেন। একটার পর একটা আমরা চেষ্টা করছি। ত্রিপুরার যেখানে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন এখন আছে, সারা 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার নিচের দিক থেকে এবং তিন নম্বর পজিশনে, আগে গত বছর 5th পজিশনে ছিল, এবার 3rd পজিশনে আছে। যে কারণে এখন ত্রিপুরাতে মানুষ বাইরের থেকে ইনভেস্ট করতে চাইছে প্রচুর। এই স্বাস্থ্যক্ষেত্র প্রচুর লোক আসতে চাইছে এখানে। আমাদের আগে মাত্র 200 টোটাল এমবিবিএস এর ডাক্তার ছিল, এখন 400 হয়ে গেছে। টোটাল আমাদের এখন 3টা মেডিকেল কলেজ হয়ে গেছে। ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আগে 50 সিটের ছিল, এবার আরো 13টা বেড়েছে, প্রায় 63টা আসন হয়েছে। আমাদের বিএসসি নার্সিং যে ইনস্টিটিউট ছিল সেটাকে আমরা নার্সিং কলেজ আমরা তৈরি করেছি। তো একটা হাব তৈরি করার চিন্তা ভাবনা আমরা করছি। আমরা সুপার স্পেশালিটির আরেকটা প্রায় 700 কোটি টাকা খরচ করে বিভিন্ন ধাপে ওনারা জমি চেয়েছে মণিপুর থেকে, তারাও এখানের মধ্যে আমাদের এখানে এখন কলেজ এবং হসপিটাল করতে চায়। সেটারও আমরা জমি অলরেডি দেখেছি। তো মানুষ এখানে আসছে এখন, কারণ ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এত ভালো হয়েছে, যে কারণে মানুষ চায়, সবাই চায় একটা শান্তি জায়গার মধ্যে মানুষ বসবাস করুক। কিছুদিন আগে আগর ইন্ডাস্ট্রির একটা এখানে ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল। প্রচুর লোক বাইরের থেকে, এই আগর ত্রিপুরা আগরতলার নাম আপনারা সবাই জানেন যে আগর থেকে হয়েছে। আমাদের দক্ষিণ জেলাতে প্রচুর আগর গাছ আছে, এবং এই আগরকে সামনে রেখে, শুধু আগরকে যদি সামনে রেখে আমাদের জিএসডিপি অনেক বেশি বাড়তে পারে। আমাদের যে রাবার, সেই রাবার প্লান্টেশন থেকেও আমরা অনেক কিছু, আমাদের আর্থসামাজিক উন্নয়ন অনেক বেশি হবে। এর মধ্যে লাখপতি দিদি ত্রিপুরাতে 83,000 লাখপতি দিদি হয়েছে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যেটা অত্যন্ত আনন্দের বিষয়। এর মধ্যে বলা হয়েছে আপনাদের এই সিপাহীজলাতেই যে ডি এডিকশন সেন্টার হবে, প্রায় 200 কোটি টাকার খরচ করে আমরা ডোনার মন্ত্রক থেকে সেটা পেয়েছি, আপনাদের জেলাতে হবে। আমরা অলরেডি বিধানসভায় বলেছিলাম নেশামুক্ত আমরা ত্রিপুরা করব, কিন্তু যারা অলরেডি এডিক্টেড তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, সমস্ত ডিস্ট্রিক্টে একটা করে আমরা ডি এডিকশন সেন্টার আমরা খুলব। আরেকটা আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে আমরা বলেছিলাম 51 যে শক্তিপীঠ উদয়পুরে আমরা করব, এবং তার জন্য 97.7 করোড় অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে স্যাংশন করেছে, সেটাও আমরা করতে যাচ্ছি। বন্ধুগণ, 2টো নিউ কেন্দ্রীয় বিদ্যালয় সেটাও স্যাংশন হয়েছে, একটা মাতাবাড়িতে হবে আর একটা ধর্মনগরে হবে। তো এই যে ডাবল ইঞ্জিনের সরকারের একটা সুবিধা, যে যখন যা চাই তাই পাই আমরা। কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে অষ্টলক্ষ্মী যে মাননীয় প্রধানমন্ত্রী যে 8টা যে নর্থ ইস্টের যে স্টেট অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন, সেখানে আমাদের যে মিটিং, সেখান থেকে যা বেরিয়ে এলো যে সমস্ত নর্থ ইস্ট, প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যদি নর্থ ইস্ট ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ ডেভেলপ হবে না। এবং অ্যাক্ট ইস্ট পলিসির কারণে প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের বিশেষ করে ত্রিপুরাকে হীরা মডেল আমাদের দিয়েছে, 6টা ন্যাশনাল হাইওয়ে, 4টা ন্যাশনাল হাইওয়ে, আরো সেটাকে উনি অন প্রিন্সিপাল সেটাকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে একটা অলরেডি, সেটারও অলরেডি কাজ শুরু হবে। আপনারা শুনে খুশি হবেন যে একটা, আমি যখন আমাদের ইউনিয়ন মিনিস্টার ট্রান্সপোর্টের, ওনার সাথে যখন আমি বৈঠক করছিলাম, ওনাকে যখন আমি বলি যে উদয়পুর মারবাড়ি এবং আমাদের যে বাইপাসের এখানে বাধারঘাটের যে বাইপাস, সেখান থেকে এটাকে 4 লেন ইমিডিয়েটলি উনি স্যাংশন দিয়ে দিলেন, এবং সেই 4 লেন আপনাদের এই সিপাহীজলার উপর দিয়ে মারবাড়ি অব্দি যাবে। আরেকটা 4 লেনের কথা আমি বললাম, প্রথমে 4 লেন যেটা, সেটা গত বছরের আগের বছরে আমি যখন বললাম
যে চুরাইবাড়ির থেকে আগরতলা পর্যন্ত 4 লেন আপনার করতে হবে NH-08, সেটা উনি স্যাংশন দিয়েছিলেন, কিন্তু সেটা রানীর বাজারে এসে সে বাইপাসে লেগে যাবে। তখন আমি বললাম যে আগরতলা শহরে যারা অ্যাপ্রোচ করবে এবং আমাদের যে রানীর বাজার ক্রস করার পর আমাদের খয়ারপুরের এখানে বিভিন্ন যেসব আমাদের ইন্ডাস্ট্রি যে সেক্টর আছে সেখানে তো পুরো ঘুরে তাহলে আসতে হবে, এবং এটা NH-08 সাথে সাথে সেটাও কিন্তু 4 লেনের উনি স্যাংশন দিয়ে দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যখনই আমরা যেটা চাই তখনই সেটা আমরা পাচ্ছি। খেলাধুলার কথা যদি বলেন, আমরা সমস্ত জায়গার মধ্যে প্রায় 60টার মতো ফুটবল, যেটা টার্ফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা শুরু অলরেডি হয়ে গেছে। আস্তে আস্তে করে সমস্ত জেলাতেই আমরা ফুটবল এই ধরনের যে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড সেটা আমরা করব। আমরা সুইমিং পুল করার চিন্তা ভাবনা করছি, বিভিন্ন জায়গায় অলরেডি 2টো ভালো সুইমিং পুল আমাদের হয়েছে, আমাদের সিনথেটিক ট্র্যাক হয়েছে, সিনথেটিক আমাদের আপনার হকির যে সিনথেটিক ফুট যে গ্রাউন্ড সেটাও হয়েছে। তো সব দিকে আমাদের উন্নত মানের যেসব ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা করছি। আমি আর বেশি কিছু বললাম না। আজকে এই ধরনের অনুষ্ঠানে আপনারা এতক্ষণ ধরে আমাদের কথা শুনলেন, এর জন্য সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।